অ্যাপিলেট ডিভিশন থেকে বিচার কমপ্লিট করে তাদের ইল গটেন ওয়েলথ, তাদের দুর্নীতি থেকে অর্জিত সমস্ত টাকা সেটা শালা শালি নানা নানি চাচা চাচি ভাই ব্রাদার যেখানে থাকবে সেখান থেকে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা, সেই রয়েছে দুর্নীতির ফাইনাল বিচার। গত 50 বছর যে রাজনীতি করলে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, রাজনীতি করলে আইন ভঙ্গ করা যায়, রাজনীতি করলে আরামায়েশ করা যায়, রাজনীতি করলে মানি লন্ডারিং করা যায়, রাজনীতি করলে অনেক কিছু করা যায়, এর ব্যতিক্রম আছে। আর অথবা আপনার এইরকম ধামাক্কা, মানে আমরা যেটা দেখি অনেক সময়, সেটা করলে জনগণ তাকে সেটা বিচার করবে, জনগণ বিচার করবে। জনগণ কি করবে? জনগণ তো কখনো ভুল করে নাই যদি সত্যিকারের নির্বাচন হয়। দেখুন, এই সরকারের প্রতি মানুষের আস্থার পরিপূর্ণ প্রতিফলন টক শো অথবা সামাজিক মাধ্যমে প্রকাশ পায় না। যারা অনেকেই আস্থায় রেখেছে এই সরকারকে, তারা অনেক সময় মিডিয়ায় কথা বলার সুযোগ পায় না অথবা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি কম করে। সো আস্থার ঘাটতি আছে বলে আমি এখন মনে করি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি সংস্কারও চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। তবে আমার ব্যক্তি জায়গা থেকে আমি এইটুকু আশা করি, এইটুকু ডিমান্ড করি, এই দাবিটা আমি জানাই যে 200 মানুষকে শাস্তি দিয়ে তারপর যেন নির্বাচনে যায়। 200, মাত্র 200। 100 প্রধান গণহত্যাকারী এবং যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, 100, আর 100 টপ দুর্নীতিবাজ, সে যেই হোক। কিন্তু আপনি তো অন্তত অন্যান্য টকশোতে বাংলাদেশে, বলেছেন যে এরা একটা বিচারও করতে পারবে না। হ্যাঁ, সেটা তো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, যে একটা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম যে রায়টা হয়েছিল, সেই রায়টা হয়েছিল কমপক্ষে 4 বছর সময় রেখেছিল। ইফ আই ক্যান রিমেম্বার, আপনি মনে আছে যে একটা টেলি কনভারসেশন বের হয়েছিল, সেখানে একজন বিচারপতি নিজামুদ্দিন বলেছিলেন যে সরকার একটা রায়ের জন্য পাগল হয়ে গেছে। মনে নেই সেই কথা? সেটা তো অনেক সেটা পেপার পত্রিকা এখন আছে। 100 জনের তো শাস্তি দিতে গেলে তো এই সেই সরকারকে আরো আমরা 1 বছর আমরা থাকতে আমরা হবে। তো আমরা তো সেই সেই বিচার ব্যবস্থা করা যেত যদি প্রোক্লেমেশন করতো যে বাইডেনের ছেলের যদি বিচার 1 মাসে হতে পারে, ট্রাম্পের যদি 1 মাসে বিচার হতে পারে, এই দুর্নীতির বিচার চীনে যদি 3 মাসে হতে পারে, আমরা সেই সিস্টেমটাকে কেন আনতে পারলাম না? এই যে কলোনিয়াল একটা সিস্টেম, যে এখানে বিচার ব্যবস্থা, আপনি দেখেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে এটা তো মোবাইল কোর্ট না যে ধরবো আর বিচার করবো। তো ইট উইল টেক টাইম। কিন্তু যখন শুরু হবে তখন কিন্তু অনেকটা দ্রুত করা দরকার। এই দুর্নীতিবাজের বিচার তো 100 দুর্নীতিবাজের বিচার তো হয়ে আছে অলমোস্ট। সেইটাকে যদি ফাইনালিটি আনে, অ্যাপিলেট ডিভিশন থেকে বিচার কমপ্লিট করে তাদের ইল গটেন ওয়েলথ, তাদের দুর্নীতি থেকে অর্জিত সমস্ত টাকা সেটা শালা শালি নানা নানি চাচা চাচি ভাই ব্রাদার যেখানে থাকবে সেখান থেকে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনা, সেই রয়েছে দুর্নীতির ফাইনাল বিচার। দুর্নীতির বিচারে এটা 2 দিন জেল খাটলো, পরে বসে আসে আবার দুর্নীতির অর্জিত সম্পত্তি দিয়ে ভোগবাদিতে লিপ্ত হলো এবং বিদেশে পাচার করে আরাম আয়েশ মোলায়েম করলো। সেটা তো হয় না। আনফরচুনেটলি 54 বছর এই সময়ে বাংলাদেশে স্বাধীনতার পরে একটি দুর্নীতির মামলার বিচার হয় নাই ইন দ্য ফাইনালিটি। আনফরচুনেটলি বাংলাদেশে এখন পর্যন্ত একটি প্রতারণার মামলা, এই যে হাই হাই কোম্পানি হয়, একটা মামলা আজ পর্যন্ত বিচার হয় না ঠিক করে। যার জন্য আপনি দেখবেন যে প্রধান এই হাই হাই কোম্পানি, এবং এই হাই হাই কোম্পানি লালন পালন করে ক্ষমতাসীন পলিটিশিয়ানরা এবং সেই সময় যে পুলিশ থাকে। ওরা মানুষের কাছ থেকে 1000 কোটি টাকা হাতাই নেবে, 100 কোটি টাকা খরচ করবে পলিটিশিয়ানদের বিরুদ্ধে আর পুলিশের বিরুদ্ধে, তারপরে কয়দিন জেল খেটে বের হয়ে আসবে। আর ওই যে অসহায় মানুষের টাকাগুলো চলে গেল, একটা মানুষ সেই টাকা ফেরত পায় না। এখন আসে আপনি যে রাজনৈতিক সংস্কৃতি, না, আমি এখানে আরেকটা কথা যদি হেলেন আপনার জেরিন কাছে শুনতে খান। চাই। কালকে হ্যাঁ, কালকে যে এক এমপিকে, সাবেক এমপিকে জামিন দেওয়া হলো, তারপরে তাকে জনগণে মারলো, সেই দৃশ্য আবার সোশ্যাল মিডিয়াতে আসলো, আবার ওনাকে অ্যারেস্ট করা হলো। মানে এটা, মানে এখন কি মব এটা একটা জাস্টিস? এটা 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 একটা ব্যাড এক্সাম্পল। একটা ডিস্টিংগুইশড করা উচিত ছিল। একটি জায়গায় আমরা মারাত্মক ভুলের ভিতরে ঠকে গেছি। আওয়ামী লীগের সময় যেভাবে মিথ্যা মামলাগুলো হতো, মামলা বাণিজ্য হতো এবং ব্যক্তিগত শত্রুতা চরিত্র করা হতো, সেই জিনিস এখন হচ্ছে। আমার ব্যক্তিগত নলেজে রয়েছে যে ঠিক আছে আওয়ামী লীগ ঘরনার, আওয়ামী লীগ করেছে, কিন্তু অ্যাপারেন্টলি কোনো অন্যায় করে নাই, অথবা আমার জমি দখল করছে এই অন্যায় করেছে। পিরিজপুরে, আমি যেহেতু পিরিজপুরের বাসিন্দা উদাহরণস্বরূপ বলি, হেলেন হুম। জেরিন খান এখানে আছেন, যে সেখানে মামলা করছে আওয়ামী লীগের সভাপতি
আওয়ামী লীগের সহসভাপতি, নারী ওই মহিলা লীগের সভাপতি কাউরে আসামি করে নাই। মানে কিরকম আপনি দেখেন যে কলিউশন। এবং এরপরই তিনজনে যারা কমিটি এখন হোল্ড করছে, আওয়ামী লীগের এমপি, ওইখানে ওই মহারাজ নামে একটা এমপি ছিল, একসময় আনোয়ার হোসেন মঞ্জুর পিএস ছিল, ওই আপনার জলবায়ুর সমস্ত টাকা চুরি করছে, মানে চুরির সমস্ত মেকানিজম জানে, সেই থেকে যত টাকা টাকা কিনছে সেই গাড়ি তিনজনকে দিয়ে দিচ্ছে। এগুলো তো পেপার পত্রিকা আসছে। তো আজকে হেলেন জেরিন খান ডিফেন্ড করবেন, নিশ্চয়ই ডিফেন্ড করবেন, প্রত্যেকটা জবাবও দিবেন, কিন্তু সব জবাব না দিয়ে কিছু যদি কার্য দেখানো যায়, যে আজকে উচিত ছিল যে যারা গাড়ি নিয়েছে সেটা একটা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করা এবং তাদেরকে ডিসমিস করা, তাইলে এত জবাবও তার প্রয়োজন নাই। যে যে সংস্কৃতি আমরা রাজনীতিতে এসছে গত 50 বছর, যে রাজনীতি করলে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, রাজনীতি করলে আইন ভঙ্গ করা যায়, রাজনীতি করলে আরামায়েশ করা যায়, রাজনীতি করলে মানি লন্ডারিং করা যায়, রাজনীতি করলে অনেক কিছু করা যায়। এর ব্যতিক্রম আছে, হয়তো অনেকেই ব্যতিক্রম, কিন্তু ব্যতিক্রম শুধু রুল কি প্রমাণ করে। তো মানুষ এখানে দেখতে চায় যে পাপুলের মতো যাতে এমপি না হয়, ওই বদির মতো যাতে এমপি না হয়, এই হাজি সেলিমের মতো যাতে এমপি না হয়, যে এমপিরা আসলে তাদের কাজ জানে, টু টু ফ্রেম দ্য ল, টু মেক দ্য ল। কিন্তু আমাদের রাষ্ট্র রাজনৈতিক দুর্বৃত্তায়ন এমন জায়গায় গিয়েছে যে জনগণের উপরে তারা 300% ট্যাক্স আরোপ করবে গাড়ি কেনার জন্য, আর তারা ফ্রি গাড়ি আনবে। কেন? রাজনীতিতে ভলান্টিয়ার সার্ভিস। আপনাকে সেই বেনিফিট কেন নেবেন যে বেনিফিট আপনি জনগণকে দিতে পারেন না? তো সেইখানে একজন বা দুইজন ছিল যারা এই ট্যাক্স ফ্রি গাড়ি নেয়নি। তো এখানে তো এমপি পদ বিক্রি হয়। সেই সেই অপসংস্কৃতি যদি সরে আসতে পারে, সেইটা হবে রিয়াল সংস্কার। এবং সেই ক্ষেত্রে প্রয়োজন হলো রাজনৈতিক দলগুলোর ভিতরে সংস্কার। কি সংস্কার? যে রাজনীতি করতে হলে, রাজনীতিতে প্রমোশন পেতে হলে, রাজনীতিতে ভালো জায়গায় যেতে হলে এমন একটা সিস্টেম যে তৈল বাস ব্যতীত, তৈলাক্ত অ্যাপ্রোচ ছাড়া সেটা করা সম্ভব না। নিজের নিজের নাম অথবা ভালো কথা বলার আগে নেতা অথবা নেত্রীর নাম নিতে হবে 10 বার। এই যে সংস্কৃতি, এইখান থেকে সরে যদি আসতে পারে তাহলে সেইটা হবে পজিটিভ সংস্কৃতি। এই যে সংস্কৃতি, যে দলের ভিতরে সমালোচনা করা যায় না, পৃথিবীর অনেক দলের ভিতরে সমালোচনা করা একটা ফোরাম থাকে, দলের বাইরেও দলের ভিতরে। কিন্তু দল যদি হয় যে কে কত বড় চাটুকর, কে কত বড় পদলোহনকারী, কে কত ব্যক্তিগত সার্ভিস দিতে পারে, সেইটাই হলো রাজনীতির মাপকাঠি। সেইখানে আমরা এই অভ্যুত্থানের অথবা এই বিপ্লবের যে জন আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে বলে অন্তত মনে হয় না। এই জায়গাটা থেকে রাজনৈতিক দলের ভিতরে যে কোয়ালিটি ডেভেলপ, সেই ডেভেলপটা করা অত্যন্ত প্রয়োজন। এবং ট্যালেন্ট হান্ট, মানে অদক্ষ, আমরা তো অযোগ্য, নতুন নতুন দুর্নীতিবাজ দলকে বাদ নিয়ে তো দিয়ে। আশা করেছিলাম, নতুন দলও তো সেই পুরাতন মানে নিয়মে মেনটেন করছে। তো না, হলোটা এটা কি? তো এটা তো এই এই দল তো হামাগুড়ি খাচ্ছে। একটা এবং বাচ্চা এখানে হাঁটা এই শিখতেও তো দলকে নিয়ে কিন্তু এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে যে সরকার এই আসলে দল এই দল এই যে 150 গাড়ির বহর, অথবা আপনার একদম ক্রেজ পাঞ্জাবি, অথবা হেলিকপ্টার, অথবা আপনার এইরকম ধামাক্কা, মানে আমরা যেটা দেখি অনেক সময়, সেটা করলে জনগণ তাকে সেটা বিচার করবে। জনগণ বিচার করবে। জনগণ কি করবে? জনগণ তো কখনো ভুল করে নাই যদি সত্যিকারের নির্বাচন হয়। হ্যাঁ, এখানে আমি শেষ করব এইভাবে। হেলেন জেরিন খানের এই কথাটার সাথে আমি পার্টলি দ্বিমত করি, যে মেধা এবং রাজনীতি মানে অনেকটা ডিফিকাল্ট এটাকে কমফোর্টেবল করা, এটা একত্র করা। এইটা হলো আমাদের আর একটা অপসংস্কৃতি। ইয়েস, গুড সাইড ইজ যে হায়ার চেম্বার যদি করে সেইখানে বিভিন্ন সেক্টরের মেধাবীদেরকে সেইখানে আনবে। শুধু হায়ার চেম্বারের শুধু সেইটা কাজ না, হায়ার চেম্বারের উচ্চকক্ষের কাজ হলো জনস্বার্থের বিপক্ষে যদি কোনো আইন পাশ হয়, যেমন এই যে গাড়ির ট্যাক্স ফ্রি, অথবা এই নারী ও শিশু নির্যাতন আইনের মতো, অথবা সাইবার নির্যাতন, সেইটাকেও একটা চেক করা, ফাইন টিউনিং করা একটা বড় কাজ। এবং এটা একটা অত্যন্ত আটার রিকোয়ারমেন্ট। আমাদের পার্লামেন্ট যে বাই ক্যামেরাল হবে, দ্বিকক্ষ বিশিষ্ট হবে। রাজনীতির প্রক্রিয়াটা হাউস ছিল মেধাবী লোকদের রাজনৈতিক প্রক্রিয়ায় অথবা অন্য প্রক্রিয়ার সামনে আনা, যেটা জিয়র রহমান এনেছিলেন। রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যদি মেধাবী দক্ষ লোককে সামনে আনা না যায়,
সেটা অপরাজনৈতিক সংস্কৃতি এবং শুধু চাটুকার বাটপার পদলেহনকারী দিয়ে যারা দল পরিচালনা করে সেটা আত্মধ্বংসকারী। সেটা পৃথিবীর কোথাও সাকসেসফুল হয় নাই, বাংলাদেশ হবে না, বারবার হোঁচট খাবে, বারবার হোঁচট খাবে। অতএব এই জায়গাটা একটু দ্বিমত করি। সেইখানে ওই রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরেই ওইটা আনতে হবে যে খারাপ বাদ দিয়ে কিভাবে ভালো মানুষ, চরিত্রবান মানুষ, দক্ষ মানুষ, দেশপ্রেমিক মানুষকে সামনে আনা যায়। দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। আর বিএনপিকে কেন সবাই সমালোচনা করে? কারণ বিএনপির প্রতি যে আশাবাদ সৃষ্টি হয়েছে, যেহেতু বিএনপি বড় দল, বাই অল অ্যাকাউন্টস, বাই অল ক্যালকুলেশন লাইকলি দ্যাট বিএনপি সরকার গঠন করবে। তাহলে বিএনপির প্রতি মানুষের সেই আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে যে বিএনপি যাতে বিপ্লবের যে জন আকাঙ্ক্ষা সেখান থেকে যাতে সরে না যায়, সেইটাকে যাতে সামনে আনতে পারে। সেই জন্য বিএনপি সবচেয়ে বেশি সমালোচিত হবে। বিএনপি এখন বট গাছের মতো, বট গাছে ঝড় সবসময় বেশি লাগে। বিএনপির সেই টেম্পারামেন্ট সৃষ্টি করতে হবে প্রত্যেকটা নেতাকর্মীর। সমালোচনা নিতে পারে, ধারণ করতে পারে, সমালোচনা গ্রহণ করে যে কারণ সমালোচনা সেটাকে পরিহার করা এবং যুক্তিসঙ্গত জবাব দেওয়া। সমালোচনার জবাব যেন এরকম না হয় যে আমার দল যদি একই অপরাধ করে সেটা কোনো অন্যায় নাই, অন্য দল যদি অপরাধ করে সেটা অন্যায়। নো, অন্যায় যেই করুক সেটা অন্যায়। সেই জায়গায় যদি যেতে পারে তাহলে আমি মনে করি এই এই জন আকাঙ্ক্ষা পূরণ হবে, বাংলাদেশ আবার একটা উদ্বুদ্ধনের দিকে যাবে না। বিএনপির সামনে চ্যালেঞ্জ যে সেই জন আকাঙ্ক্ষা ধারণ করে তারা রাজনীতি অ্যামেন্ড করবে, রাজনীতি ফরওয়ার্ড করবে, যাতে এই রাষ্ট্র আবার একটা গণ উদ্বুদ্ধের দিকে না যায়। এখন থেকে সেটা প্ল্যান করতে হবে, সুদূর প্রসারী। দুর্ভাগ্য হলো সত্য, বাংলাদেশে 54 বছর বয়সে 6 বার সরকার পরিবর্তন হয়েছে গণ উদ্বুদ্ধনের মাধ্যমে। এই দেশের মানুষ আর নিতে পারবে না সেটা, এই রাষ্ট্র দাঁড়াতে পারবে না, এই রাষ্ট্র টিকে থাকবে কিনা সেইটা তখন অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হবে। সেই দায়িত্ব, সেই চ্যালেঞ্জ বিএনপির ঘাড়ে। সেই জন্য বিএনপিকে নিয়ে মানুষ বেশি কথা বলবে। ধন্যবাদ।